আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদ ইউটিউব সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তার যাচাইয়ের আহ্বান বিএনপি নেতাদের। টানা তাপদাহ শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, বিভিন্ন জেলায় বজ্রপাতে 11 জনের মৃত্যু। 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে জানালো আবহাওয়া অফিস। জুন থেকে বিদেশি জনবল না নেয়ার ঘোষণা মালয়েশিয়ার। বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই শ্রম বাজার মুক্ত হবে আশা রপ্তানিকারকদের। কোরবানির ঈদের 1.5 মাস আগে থেকে চড়া মশলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকা, আদা রসুনের মূল্য ঊর্ধ্বমুখী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত সংবাদ। নির্বাচন ঠেকাতে গিয়ে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি। তাই বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থীর হয়ে প্রশাসন ও নির্বাচনকে প্রভাবিত করবে না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আসন্ন উপজেলা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্ত্রী ও সন্তানরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে দল ও প্রশাসন সতর্ক রয়েছে। ভাই হোক, স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে বড় কোনো মিছিলও করতে পারেনি দলটির নেতাকর্মীরা। বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই বলেও মনে করেন তিনি। বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে, নেতা মিল নেই। কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশাবাদ নেতারা ব্যক্ত করলো, কর্মীরা এই আশা কারণ দেখছে না। নির্বাচনের আগে প্রকাশ্যেই ধামকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সারা দেশে সর্বপর্যায়ে আমরা কর্মসূচি পালন করব। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, রাষ্ট্র পরিচালনা কে করবেন তা দেশের মানুষই ঠিক করবে। বিএনপিতে নেতৃত্ব সংকট নেই দাবি করে তারা বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। জনরোষের মুখে পড়ার আগে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান দলটির নেতারা। মইনুল আহসানের রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা। উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে জনগণের সাথে উপহাস করছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন,
তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শুধু ডান বাম নয়, দেশের সব মানুষ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্য আপনার আমলে এত ঊর্ধ্বগতি, জনগণের দিশাহারা হয়ে পড়েছে। বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন। জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন। তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেন, উন্নয়নের নামে ক্ষমতাসীনদের পরিবেশ ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাসুল দেশের জনগণকে দিতে হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। তীব্র তাপদাহের পর অবশেষে বহু আকাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। গতরাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে বৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রাম অঞ্চলে। এ সময় সারা দেশে বজ্রপাতে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। এক পশলা বৃষ্টি, রাজধানীবাসীর স্বস্তি, প্রাণ ও প্রকৃতিতে নেমে এসেছে প্রশান্তি। রাজধানীর মিরপুর থেকে আগারগাঁও, গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ক্ষণিকের, কোথাও দীর্ঘ সময়ের এই বৃষ্টিতে উচ্ছ্বাসের কমতি নেই রাজধানীবাসীর। তবে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন জীবিকার তাগিদে বের হওয়া, খেটে খাওয়া মানুষ। আজকে বৃষ্টিতে ভিজে মজা পেয়েছি অনেক, ঠান্ডা আছে, বাতাসে ভালো আছে, বৃষ্টি ভিজে ফার্স্ট মজা পেয়েছি প্রচুর। আনন্দে বৃষ্টি ভাই, খুব খুশি লাগতেছে, শান্তি একদম। গরম থেকে অনেকেই মনে করেন যে এখন রেহাই পাইলো আর কি। তাপদাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আজ এই বৃষ্টি বর্ষণ, আলহামদুলিল্লাহ ঢাকাবাসী আজ অনেক সন্তুষ্ট। অনেকদিন পর বৃষ্টিটা হয়েছে, গরমে তো সহ্য করা যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে 41 থেকে 43 ডিগ্রি তাপমাত্রার পর রাজধানীতে এই বৃষ্টির ফলে শান্তি পেয়েছেন অনেকেই। তাই তো ঘর থেকে বাইরে বের হয়েছেন, বৃষ্টিতে ভিজতে কার্পণ্য করেনি অনেকেই। তবে ক্ষণিকের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে কিছুটা পানিও জমে গেছে। তবে স্বস্তি ছিল নগরবাসীর মধ্যে। আমাদের খুবই কষ্ট হইতো, প্রচন্ড রোদ এবং গরম লাগতো, ক্লান্ত হইতো শরীর, পানির পিপাসা পাইতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা লাগতেছে, খুব আরাম লাগতেছে আমাদেরকে। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, তো মনে করেন অনেক মানুষের অনেক উপকার হয়েছে। মাশাআল্লাহ, আজকে তো খুব শান্তি লাগতেছে, আল্লাহর রহমত, আল্লাহর দানীয় জিনিস। জীবিকার তাগিদে যারা রাতে কর্মব্যস্ত থাকেন তাদের মধ্যে এই বৃষ্টি কর্মচাঞ্চল্য এনে দিয়েছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আগামী 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এ মাসে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ 2-1টি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 10 মিলিমিটার এবং রাঙ্গামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মে মাসেতে সামগ্রিকভাবে 3 থেকে 5টি মৃদু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এই মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এই মাসের দ্বিতীয়ার্ধে। গ্রিন ও ক্লিন সিটি করতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ব্যবহৃত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটের মতো বর্জ্য কাউন্সিলর কার্যালয়ে জমা দিয়ে মিলবে নগদ অর্থ। ডিএনসিসির আওতাধীন রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণকালে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। মোস্তাফিজুর রহমানের রিপোর্ট।
তীব্র তাপদাহে রিকশা চালকদের স্বস্তির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ৩৫,০০০ ছাতা ও বিশুদ্ধ পানির বিতরণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। উদারত আহ্বান জানাবো, আমরা যে গাছ লাগাচ্ছি তার পাশাপাশি আপনারাও যেন এই গাছগুলোকে যেন যত্ন নেন। আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু যদি নাগরিকরা যদি এগিয়ে আসে এবং যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায়। সামনের বর্ষা মৌসুমে এডিস মশা মোকাবেলায় নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে, তাই যার যার বাসা বাড়ির ছাদ, বিভিন্ন ধরনের ফুলের টব, অব্যবহৃত টায়ার যা কিছু আছে, কমোড, সব কিছু আপনারা আমাদেরকে দিন। চিপসের প্যাকেট, ডাবের খোসা, রঙের কৌটা, টায়ার যা কিছু আপনারা দিবেন, আমরা ইমিডিয়েটলি ক্যাশ টাকা দিয়ে দিব। ঢাকার সড়ক জুড়ে কৃত্রিম বৃষ্টির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দেওয়া হচ্ছে ৩টি করে বিশুদ্ধ পানির রিকশা। এছাড়া বস্তির বাসিন্দাদের জন্য ৯টি স্থানে করা হচ্ছে কুলিং জোন। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা করান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল হক তার সাথে ছিলেন। আগামী মাস থেকে বিদেশি জনবল না নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। আপাতত স্থগিত হলেও শীঘ্রই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার শঙ্কা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় 4.5 লাখ কর্মী গেছেন দেশটিতে। যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও 20,000। পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি। সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে, স্টুডেন্ট ভিসাতে গেছে, ট্রেনিং ভিসাতে গেছে বা ক্যাটাগরি 1, 2, 3 তে বিভিন্ন ক্যাটাগরিতে গেছে, তারা যায় ওখানে প্রবলেম পড়েছে। সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই। তো 31 তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না, সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ, নেপাল ও ভারত সহ যে 14টি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি। কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তারা কনস্ট্রাকশনে গিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে, তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরাও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না। সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। স্থগিতাদেশ শুরু হওয়ার সাথে সাথে আমরা যাতে আবারও নতুনভাবে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দ্রুততার সাথেই মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে তারা ডিপ্লোমেটিক আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমবাজার যাতে আমরা আবারও নতুন করে বেশি কর্মী প্রেরণ করতে পারি সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এইবার তো হয়ে গেছে 14 দেশের জন্য স্থগিত, আর আগে ছিল বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা। সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই শ্রমবাজার চালু হবে। তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে, যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে। স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা,
ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত শান্তি সংস্কৃতি শীর্ষক রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। ১১২টি দেশ এই রেজুলেশনটিতে কো স্পন্সর করেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন। স্থায়ী মিশন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ১৯৯৯ সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এই বিষয়ে কর্মসূচি গৃহীত হয়। রাজধানীতে তাপদাহের প্রভাব সামান্য কমলেও নিত্যপণ্যের বাজারে উত্তাপ মোটেও কমেনি, বরং নিত্যপণ্যের দামের পারদ সবসময় ঊর্ধ্বমুখী। কোরবানি ঈদের আরও ১.৫ মাস বাকি থাকলেও বেড়ে গেছে মশলার দাম, বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এমনিতেই স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তার উপর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বেসামাল সাধারণ মানুষ। আমার দরকার ছিল 1 কেজি, আমি সেখানে খরচ মিনিমাইজ করার জন্য আমি 1/2 কেজি নিলাম। আমরা কিভাবে চলবো, বাংলাদেশে কি হচ্ছে, সামনে কি হবে, মাথায় কিছু খেলতেছে না। বাজারে সবজির সরবরাহ প্রচুর, অথচ কোনো সবজি ৫০-৬০ টাকার নিচে নেই। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত পেঁপেও এখন ৬০ টাকা কেজি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। পেঁয়াজের দাম বাড়া, আদার দাম বাড়তি, এইভাবে হইলে আমরা চলি কিভাবে? মুকামের দাম বেশি দেখে এখানে দাম বেশি। 4 দিন আগে বেশি আপনি 150 টাকা কেজি, আজকে আপনার 180 টাকা কেজি বেশি। আদাটা আছে আপনাকে 200 টাকা। কোরবানির ঈদের আরো 1.5 মাস বাকি, অথচ এর মধ্যেই বেড়ে গেছে মশলার দাম। 1 কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে ১৩০০ থেকে ১৫০০ টাকা। লবঙ্গ, দারচিনি, এলাচি অনেক বাড়ছে। 1 কেজি এলাচিতে ১২-১৩০০ টাকা। সাধারণত প্রথম শুক্রবার মাসের বাজার সেরে নিতে রাজধানীর কাউরান বাজারে লোকজনের ভিড় একটু বেশি থাকে, অথচ মাসের প্রথম ছুটির দিনে এই বাজার প্রায় ক্রেতা শূন্য। লোকজন আসলে কেনাকাটা বাড়লে আমাদের ব্যবসা চাঙ্গা, তো লোকজন না আসলে আমাদের ব্যবসা কি হবে? সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার 210 টাকা কেজি, সোনালী 380 টাকা কেজি। সব মুরগির দাম কিন্তু এখন একটু বেশি আছে, কেজিতে 20 টাকা করে বেশি। তবে এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো, কমেছে ডিমের দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নগর একটি গ্রামে ভালোবাসার বিরল নিদর্শন রেখেছেন পাল বংশের এক রাজা। রানীর সুস্থতার জন্য ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন তিনি। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রাসাদ, কিন্তু মানুষের মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন শরীফুল ইসলাম। নওগাঁর ইসবপুর ইউনিয়নের এই গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ৩৬৫টি পুকুর। স্থানীয়রা জায়গাটিকে ২ সতীনা বলেও চেনেন। ৩৬৫ পুকুর ঘিরে প্রচলন রয়েছে নানা গল্পের। ৮ম শতাব্দীর পাল বংশের কোনো এক রাজা তার স্ত্রীর সুস্থতার জন্য পুকুরগুলো খনন করেন। বছরের ৩৬৫ দিন ৩৬৫ পুকুরে গোসল করলেই সুস্থ হবেন রানী। তাই রাজা তার প্রিয়তমার সুস্থতার জন্য খনন করেন ৩৬৫টি পুকুর। বৈদ্য প্রতিদিন একটি করে পুকুরে গোসল করার জন্য রাজাকে পরামর্শ দেন, রানী যেন একটি করে পুকুরে প্রতিদিন গোসল করেন। আর সেই সূত্র ধরে তৎকালীন রাজা এই ৩৬৫ পুকুর খনন করে বলেই আমরা জেনেছি। বর্তমানে রাজার রাজপ্রাসাদ না থাকলেও এসব পুকুর কালের সাক্ষী হয়ে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ক্ষোভ জানান তারা। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, প্রায় ১.৫ কিলো মতন রাস্তা কাঁচা। শীত বর্ষা উভয় সময় লোকজন আসে। ৭২ সাল থেকে এ যাবৎ পর্যন্ত দেখতেছি এই অবস্থায় আছে। পুকুরগুলোর চারপাশে সরকারের পক্ষ থেকে করা হয়েছে বনায়ন। এতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। এই রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কাজ করা হলে ভবিষ্যতে দর্শনার্থী বৃদ্ধি পাবে। রাস্তা সংস্কার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় এবং সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
তীব্র তাপদাহে মাগুরায় ঝরে যাচ্ছে লিচুর গুটি। বৃষ্টির অভাবে শুকিয়ে পড়ছে দাগ। এমন অবস্থায় লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। লোকসানের সংখ্যায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তবে ক্ষতি কমাতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশাখ মাসেও আকাশে নেই মেঘের দেখা, নেই বৃষ্টি। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘ অনাবৃষ্টিতে প্রকৃতিও যেন বিরূপ। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ মাগুরার লিচু চাষিদের কপালে। গরমের কারণে ঝরে যাচ্ছে বাগানের লিচুর গুটি। এখানে অন্তত ৩০টি গ্রামের ২,০০০ চাষি লিচু উৎপাদনের সাথে জড়িত। গাছের ফল বাঁচাতে প্রায় ৩ গুণ বেশি টাকা খরচ করে সেচ দিয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না। খারাপ তাপমাত্রার মধ্যে আপনারা চায়নে পানি কম উঠতেছে, ১০০ টাকা ঘন্টা নিচ্ছে আমাদের কাছ থেকে, বুঝছেন? কিন্তু আমাদের এতে ১০০ টাকা ঘন্টা দিয়ে আমাদের লিচুর আপনার কথা আসছে না। এই বছরে যে কি নাম হবে এইটাই বলতে পারতেছি না। আবহাওয়ার কারণে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, এমনি ঝরে যাচ্ছে, পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবার মৌসুম শুরুর আগে শিলাবৃষ্টির কারণে মুকুল ঝরে যাওয়ায় গাছে ফল এসেছে কম। তার উপর যে গুটি এসেছে তা রক্ষা করা যাচ্ছে না। তাপের কারণে দাগ হয়ে যাচ্ছে অধিকাংশ গুটিতে। ফলে চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। বছরে আমাদের একটা ফসল, কৃষি বিভাগের লোকজন কোনো এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেনি এবং কোনো সহযোগিতা করতেছেন আমাদের। আমাদের যে সুপারভাইজার আছে এনারা কোনো দেখিনি, বুঝছেন? যদি তার পরামর্শ পেতাম তাহলে আমাদের মনে আরো একটু উন্নতি হতো। তবে কৃষি বিভাগ বলছে গুটি রক্ষায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। যখন সূর্যের তাপ কমে যাবে এই সময় তারা সেচ দেয়, এতে করে লিচুর ড্রপিংটা কম হবে বা ঝরে পড়া কম হবে। একই সাথে তারা যদি ১০ লিটার পানিতে ১০ গ্রাম লিব্রেল বোরন যদি মিশিয়ে স্প্রে করে তাহলে ঝরার সম্ভাবনা কমে যাবে। এবছর মাগুরায় ৭৬৫ হেক্টর জমিতে ৬,০৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ১২১ কোটি টাকা। বৈরী আবহাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এখন পার্টেক্স খেলার খবর। পরীক্ষা নিরীক্ষা নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20 ম্যাচকে সামনে রেখে এমনটাই জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 18 মাস পর দেশের জার্সিতে মাঠে নামছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। বিশ্বকাপ দলে জায়গা পেতে নিজের সেরাটাই দিতে চান তিনি। অন্যদিকে নির্বাচকরা চূড়ান্ত দল দেওয়ার আগে পারফরমেন্স মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন এই সিরিজে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান বিএনপির নেতাদের। টানা তাপদাহ শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বিভিন্ন জেলায় বজ্রপাতে 11 জনের মৃত্যু। 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে, জানালো আবহাওয়া অফিস। জুন থেকে বিদেশি জনবল না নেওয়ার ঘোষণা মালয়েশিয়ার। বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই শ্রমবাজার উন্মুক্ত হবে, আশা রপ্তানিকারকদের। কোরবানির ঈদের 1.5 মাস আগে থেকে চড়া মশলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকা। আদা রসুনের মূল্য ঊর্ধ্বমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।